গেছে নাকি? আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তারেক্স অ্যাডমিশন কটেজ এর সাধারণ জ্ঞানের আরো একটি নতুন ক্লাসে। তো তোমরা ক্লাসে সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও, তোমাদের ফ্রেন্ড সবাইকে একটু মেনশন দিয়ে দাও, গ্রুপে একটু শেয়ার করে দাও, এবং আমার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দ্রুত জানাও তোমরা। হ্যাঁ, কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে আজকে ক্লাসটি দেখতেছো, ক্লাসটিতে অ্যাটেন্ড করতেছো, একটু কমেন্ট করে জানাও। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আলোচনা শুরু করব। তো আজকে আমরা আলোচনা করতেছি মূলত সাধারণ জ্ঞানের লেকচার 5 এবং 6 উপরে। তোমাদের নেক্সট যাদের আপকামিং এক্সাম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 10 তারিখ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ, গুচ্ছ সহ তোমাদের যাদের এক্সাম আছে, সাধারণ জ্ঞান যাদের আছে, সবার জন্য আজকে ক্লাসটি গুরুত্বপূর্ণ। সুতরাং সবাই দ্রুত জয়েন হয়ে যাও, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল আলোচনা শুরু করব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা একটু জানো কমেন্ট করে। হ্যাঁ, তাহাজিবা রাহমিন মায়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি, ঠিক আছে? তো আজকের ক্লাসটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ৭০টি এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। যেগুলো ব্যাখ্যা করার প্রয়োজন সেগুলো আমরা ব্যাখ্যা সহকারে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা সাধারণ জ্ঞান বিষয়গুলো বাংলাতে প্রায় ৪৫টার মতো আমরা আলোচনা করব, তারপরে আমরা ইংরেজিতে ২৫টার মতো আলোচনা করব, ঠিক আছে? সুতরাং তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শুধু যে এমসিকিউ থেকে কমন পড়বে তা না, আমরা এমসিকিউ রিলেটেড যে এক্সপ্লেনেশন গুলো দিব, এক্সপ্লেনেশন গুলো ডিসকাশন করব, সেখান থেকেও তোমার প্রশ্ন কমন পড়তে পারে, ঠিক আছে? সুতরাং সব ঠিক আছে? আল মাহমুদ, মিসকাতুন মার্জিয়া, ফাহিম, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আমাদের এমসিকিউ গুলো শুরু করি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি যে ১৭৫৭ সালে কি হয়েছিল, পলাশির যুদ্ধ হয়েছিল, তাই না? পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, তাই না? সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং বাংলায় কি হয়, কোম্পানি শাসন শুরু হয়, তাই না? ১৭৫৭ সালে। তারপরে কি হয়, ধীরে ধীরে কোম্পানি শাসনটা আস্তে আস্তে কি হতে থাকে, ইনক্রিজ হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। কোম্পানি শাসন চারিদিকে ছড়িয়ে যেতে থাকে, তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল প্রেক্ষাপটে সকল দিকে তারা কি করতে থাকে, দখল করতে থাকে, ঠিক আছে? তো ১৭৫৭ সালে যখন সিরাজউদ্দৌলার পতন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল শুরু হলো। এরপরে কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করা হয়। দেওয়ানি মানে কি? দেওয়ানি মানে হলো রাজস্ব সংগ্রহের ক্ষমতা, রাজস্ব সংগ্রহ বা কর, রাজস্ব বা কর আদায়ের ক্ষমতা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব বা কর আদায়ের ক্ষমতা দেওয়া হয়। কে দেন? শাহ সুজা, মীর জাফর, ফররুখ শিয়ার নাকি দ্বিতীয় শাহ আলম? কে দেয় বলতো? সঠিক উত্তর কোনটা হবে? একের সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানাও তোমরা। আচ্ছা, দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে? আফিয়া আক্তার, সি হবে না, আফিয়া ডি, দ্বিতীয় শাহ আলম, ঠিক আছে? সালটা একটু মনে রাখবা, ১৭৬৫ সালে, ঠিক আছে? ১৭৬৫ সালে দ্বিতীয় শাহ আলম
তিনি কি মোগল সম্রাট, দ্বিতীয় শাহ আলম ইনি কি মোগল সম্রাট। ইনি কি করেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। ঠিক আছে, একটা চুক্তির মাধ্যমে, চুক্তিটার নাম মনে রাখবে এলাহাবাদ চুক্তি। ঠিক আছে, কি চুক্তি, এলাহাবাদ চুক্তি। তাহলে এলাহাবাদ চুক্তি হয় কত সালে, 1765 সালে। এই চুক্তির মাধ্যমে কি করা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি প্রদান করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলতেছে, তোমরা দ্রুত অ্যান্সার করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা দেখো, কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন? তাহলে 2 এর সঠিক উত্তর কোনটা হবে বলো তো? 2, কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন? সঠিক উত্তর হবে মোগল দ্বিতীয় সম্রাট হুমায়ুন। ঠিক আছে, হুমায়ুন। আচ্ছা, চামিলি বলতেছে 2 এর সি, না 2 এর সি হবে না, হুমায়ুন হবে। হ্যাঁ, 2 এর কোনটা হবে, 2 এর বি হবে, 2 এর হুমায়ুন হবে। ঠিক আছে, জান্নাতুল সুবাহ হুমায়ুন। ঠিক আছে, এবং এই হুমায়ুন কিন্তু আরেকটা কাজ করেছিলেন, তিনি রাজধানীর নাম গৌড়ের পরিবর্তনে রেখেছিলেন জান্নাতাবাদ। কি রেখেছিলেন, কি রেখেছিলেন বলতো? রাজধানী গৌড়ের নামকরণ করেছিলেন, কি করেছিলেন, জান্নাতাবাদ। তাহলে জান্নাতাবাদ, রাজধানী গৌড়ের নাম জান্নাতাবাদ করেছিলেন কে? সম্রাট হুমায়ুন, মোগল সম্রাট হুমায়ুন। এবং এছাড়াও তিনি কি করেছেন, বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। দেখো, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কোয়েশ্চেন, সতীদাহ প্রথা, সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? লর্ড কর্নওয়ালিস, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড বেন্টিক্স। কোনটা হবে বলতো? 3 এর সঠিক উত্তর কোনটা হবে? সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন কে? মনে রাখবা, সতীদাহ প্রথা মানে কি, সতীদাহ প্রথা ছিল যে স্বামী যখন মারা যাবে তার জীবিত স্ত্রীকে স্বামীর সাথেই কি করা হবে, দাহ করা হবে বা পোড়ানো হবে। তৎকালীন বঙ্গ সমাজের এটা কালচার ছিল, বা কি বলা যায়, সামাজিক কুসংস্কার ছিল। তাহলে এটা বিলোপ করা হয় কত সালে মনে রাখবা, তোমার কি বলে এটাকে, 1829 সালে। তাহলে সতীদাহ প্রথা বিলোপ হয় 1829 সালে। সতীদাহ প্রথা বিলোপ হয় কত সালে, 1829 সালে। এই সতীদাহ প্রথা বিলোপের পিছনে যিনি ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বিলোপ সাধনের পেছনে যিনি অগ্রাধিকার বা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিলেন তিনি রাজা রামমোহন রায়। তবে বিলোপ সাধন করেন অফিসিয়ালি তিনি হলেন লর্ড বেন্টিক্স। অর্থাৎ এনার উদ্যোগে, রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড বেন্টিক্স কি করেন, সতীদাহ প্রথা অফিসিয়ালি বিলোপ করেন 1829 সালে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে যে সতীদাহ প্রথা বিলোপের পিছনে সর্বাধিক ভূমিকা কার ছিল, রাজা রামমোহন রায়। আর যদি প্রশ্ন আসে যে কে বিলোপটা সাধন করেন, লর্ড বেন্টিক্স। ঠিক আছে, আচ্ছা, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানো তো? তিনি কি করেন, তিনি কিন্তু বিধবা বিবাহ প্রচলন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেন, বিধবা বিবাহ প্রচলন, বিধবা বিবাহ প্রচলন করেন কত সালে, 1856 সালে। ঠিক আছে, 1856 সালে বিধবা বিবাহ প্রচলন করেন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হিন্দু সমাজে, তৎকালীন হিন্দু সমাজে। এবং তিনি সর্বপ্রথম বিধবা বিবাহ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম কি করেন, বিধবা বিবাহ করেন। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা।
গারো উপজাতি কোন জেলায় বসবাস করে? গারো পাহাড় কোথায় বলো তো, একটু কমেন্ট করো তোমরা যে গারো পাহাড়টা কোথায়, তারপরে উপজাতিতে আসি আমরা। গারো পাহাড়টা কোথায় বলো তো? গারো পাহাড়, গারো পাহাড় তো আমরা জানি ময়মনসিং, তাই না? ময়মনসিং। সুতরাং গারো উপজাতির বসবাসও ময়মনসিং। 4-এর সঠিক উত্তর কোনটা? বি, ময়মনসিং। ঠিক আছে, গারো উপজাতির বসবাস কোথায়? ময়মনসিং। আচ্ছা, ওকে। দেখো আমরা একটু কোন উপজাতির বসবাস বাংলাদেশের কোন জেলায় বা কোন অঞ্চলে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় আসে বা আসার সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথমে আমরা আলোচনা করি গারো। ঠিক আছে, গারো উপজাতি। তো গারো উপজাতিটা মূলত হলো ময়মনসিংহ বিভাগে সর্বাধিক বসবাস করে, ময়মনসিংহ বিভাগে। এছাড়াও তোমার ময়মনসিংহ জেলাতে তো সর্বাধিক বেশি, তাছাড়া টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, গাজীপুর, বগুড়ার কিছু অংশ এদের কিছুটা বসবাস রয়েছে, তবে সর্বাধিক কোথায়? ময়মনসিংহ। ঠিক আছে, সর্বাধিক ময়মনসিংহ। আচ্ছা, এরপরে চাকমা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। ঠিক আছে, চাকমা কোথায়? রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। তোমরা একটু কমেন্ট করে ফেলো তো কোন উপজাতি কোন জেলায়। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে ফেলবা। তোমরা কমেন্ট করলে কি হবে, তোমাদের জিনিসটা ওই যে বলে না যে একবার পড়া আর 10 বার, সরি, একবার লেখা 10 বার পড়ার সমান। সুতরাং তোমরা যদি একবার একটু লিখে ফেলো, হোক না সেটা কমেন্টে, সমস্যা নেই। তো লেখা তো হলো, একবার লিখবা মানে 10 বার পড়ার সমান। ঠিক আছে, এটা এতটা ইফেক্টিভ। সুতরাং লিখে ফেলবা তোমরা। তাহলে চাকমা হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা। মারমা কোথায়? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। সাঁওতাল, রাজশাহী, দিনাজপুর জেলা। একটা জিনিস খেয়াল করবা যে ম্যাক্সিমাম উপজাতিগুলার বসবাস কিন্তু পার্বত্য চট্টগ্রাম। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের জেলা 3টা, তাই না? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। ওই অঞ্চলটাতে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাতে অধিকাংশ উপজাতির বসবাস। এছাড়াও বাংলাদেশের আর বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলো। এই যে যেমন আমরা এখানে পেলাম সাঁওতাল, তাদের বসবাস হতে রাজশাহী এবং দিনাজপুর। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখি আমরা বা মুরং, এদেরও কোথায়? বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 3টা পার্বত্য জেলায়। বম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। তবে বম বেশিরভাগ হলো বান্দরবনে। ঠিক আছে, খিয়াং, এটাও বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ বৃহত্তর ময়মনসিংহ। ঠিক আছে, বৃহত্তর ময়মনসিংহ ত্রিপুরা। খাসিয়াটা কোথায়? সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারা বাজারের সীমান্ত এলাকা। ঠিক আছে, খাসিয়া। আচ্ছা, তারপরে দেখি আমরা হুদি বা হাদি। এটা হুদি নামে বেশি পরিচিত। নেত্রকোনা জেলার বারহাট্টা, বিরিশিরি ও শ্রীবর্দী অঞ্চলে। মণিপুরি কোথায়? মণিপুরিটা আমরা মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি, তাই না? মণিপুরির সাথে যেটা সংশ্লিষ্ট সিলেট, মণিপুরি, সিলেট এবং মৌলভীবাজার অঞ্চলে। রাখাইন, রাখাইনটা কোথায়? পটুয়াখালী। রাখাইন কোথায়? পটুয়াখালী। রাজবংশী, রংপুর। রাজবংশী, রংপুর। হুদি তো আমরা এই যে পেলাম নেত্রকোনার, সর্বাধিক নেত্রকোনায় হুদি। ঠিক আছে, আর ওরা ওটা কোথায়? বগুড়া এবং রংপুর। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বিষয়গুলো। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা সার্বিকভাবে দেখি যে বিভাগ বা অঞ্চল ভিত্তিক, তাহলে আমরা দেখতে পারতেছি যে পার্বত্য চট্টগ্রামে হলো তোমার এখানে চাকমা, মারমা, তঞ্জঙ্গা, ম্রো, বম, খিয়াং, লুসাই, পাংখো সহ অনেক গোষ্ঠীর বসবাস। আর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যদি দেখি আমরা, সেখানে আছে গারো, মণিপুরি, খাসিয়া, হাজং, কোচ, হুদি প্রমুখ এগুলো। আর উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর, আছে এদিকে হলো সাঁওতাল, ওরাও, মুন্ডা, রাজবংশী। ঠিক আছে, আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখি, অ্যান্সার করবা। হ্যাঁ, সবাই রেসপন্স করবা, এভরিওয়ান। ওকে, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? বারাং, পাড়া, পুঞ্জি,
মৌজা। একটু দ্রুত কমেন্ট করে ফেলবা। 5 নাম্বারটা বলো, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? বারাং, পাড়া, পুঞ্জি, মৌজা। কোনটা হবে সঠিক উত্তর বলো তো? হ্যাঁ, ফাহিম বলতেছ 5-এর এ বারাং। ফারিহা রহমান জয়িতা 5-এর ডি মৌজা। ফাহিম বারাং না, দেখো সঠিক উত্তরটা হবে পুঞ্জি। ওকে, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। ওকে, পুঞ্জি। খাসিয়া গ্রামগুলো পুঞ্জি নামে পরিচিত। 5-এর সি হবে। 5-এর সঠিক উত্তর কোনটা হবে? সি হবে। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরটা দেখি আমরা, রাখাইন। রাখাইনদের বসবাস আমরা একটু আগে দেখছি, দেখি একটু কমেন্ট করে ফেলো তো তোমরা। রাখাইনদের বসবাস কোন জেলায় যেন? তারপর আমরা এই কোশ্চেনে আসছি, একটু বলো তো। রাখাইনদের বসবাস কোন জেলা? রাখাইনদের বসবাস কোন জেলা? রাখাইনদের বসবাস কোন জেলায় বলো? 6-এ। তারপর আমরা কোশ্চেনে আসবো যে রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটা, এটাতে পরে আসতেছি। আগে বলো রাখাইনদের বসবাস কোন জেলায়? আমরা একটু আগে আলোচনা করলাম যে বিভিন্ন উপজাতি এবং তাদের অবস্থান, তাদের বসবাস কোন জেলায়। বলো তাহলে রাখাইনদের অবস্থান বা বসবাস কোন জেলায়, একটু কমেন্ট করে ফেলো তোমরা। রাখাইনদের বসবাস কোন জেলায় বলো? হুম, একটু দ্রুত কমেন্ট করে ফেলো, তোমাদের রেসপন্স আসতে একটু লেট হচ্ছে। হ্যাঁ, অরিত্রী আশা পটুয়াখালী, ফাহিম বলতেছ বান্দরবন। অরিত্রী আশা, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আমরা একটু আগে দেখলাম যে রাখাইনদের বসবাস হলো পটুয়াখালী। কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী, তাই না? পটুয়াখালী, বান্দরবন হবে না। আল মাহমুদ ফাহিম, বান্দরবন হবে না, পটুয়াখালী। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে চলে আসি। রাখাইনদের সবচেয়ে বড় বা রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটা? মাঘী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, বৈশাখী, নাকি কোনোটিই নয়? রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি? 6, সঠিক উত্তর কোনটা হবে? আফিয়া আক্তার বলতেছ এ। ফারিয়া কক্সবাজার। কোনটা কক্সবাজার? না, রাখাইনদের অবস্থান বা বসবাস হলো পটুয়াখালীতে। ঠিক আছে, আচ্ছা আর রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি বলতো? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আপি সিন্ডিকা বলতেছো 6-এর ডি, কোনটাই নয়। বলো দেখি তোমরা সঠিক উত্তর করতে পারো কিনা। রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি? আচ্ছা, রাখাইনদের বড় ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে, বুদ্ধ পূর্ণিমা। 6-এর বি হবে। ঠিক আছে, বুদ্ধ পূর্ণিমা। 6B। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। খুবই ইজি কোয়েশ্চেন এবং কমন কমন কোয়েশ্চেন। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় কোথায়? রাঙ্গামাটি, নেত্রকোনা, যশোর, রংপুর। 7 নাম্বারটা কমেন্ট করো, কোনটা হবে? বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় রাঙ্গামাটি, নেত্রকোনা, যশোর, রংপুর। প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি কোথায়? 7 নম্বরটা বলো তাহলে। 7-এর সঠিক উত্তর হলো নেত্রকোনা। ঠিক আছে, বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা। ওকে, আফিয়া আক্তার 7-এর বি, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে তোমাদের। 8 নাম্বারটা দেখি আমরা। রাখাইন উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে? এটা তো 2বার কোশ্চেনটা চলে আসছে। রাখাইন উপজাতিরা, না 2বার আসে নাই, একটু আগে তো আমি তোমাদেরকে বলে দিছি, সেটা কোশ্চেনে ছিল না, বাট এখানে কোশ্চেন আকারে আসছে যে রাখাইন উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বসবাস করে। সেটা তো আমরা দেখলাম একটু আগে, পটুয়াখালী, তাই না? 8 নম্বরটা তো আমরা জানি পটুয়াখালী। 9 নম্বরটা দেখি আমরা।
বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য, আচ্ছা দ্বিতীয়তে যাওয়ার আগে তোমরা এটা বলো যে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য, জিআই এর ফুল মিনিংটা কি? এই যে জিআই পণ্য আমরা বলি ভৌগোলিক নির্দেশক বা জিআই, এই জিআই এর ফুল মিনিংটা কি? একটু কমেন্ট করে ফেলো তোমরা, জিআই এর ফুল মিনিংটা কি? 9 নম্বরে। আর কোশ্চেন আমরা পরে আসতেছি, আগে বলো জিআই এর ফুল মিনিংটা কি? এটা পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিআই। জিআই এর ফুল ফর্ম কি বলো তো? একটু কমেন্ট করে ফেলো তোমরা, জিআই এর ফুল ফর্ম কি? জিআই জিআই এর ফুল ফর্ম কি বলো তো? আচ্ছা হ্যাঁ, জিআই এর ফুল ফর্ম চেয়েছি তোমাদের কাছে, তোমরা তো অ্যান্সার করতেছো, অ্যান্সারটা পরে করো, আগে ফুল ফর্মটা বলো। জিআই এর ফুল ফর্ম, ফারিয়া বলতেছো গ্লোবাল ইন্ডিকেটর। দেখো বাংলাদেশের চাইছে তোর, তোমার কাছে তুমি তো বলতেছো গ্লোবাল মানে তো বৈশ্বিক, তোমার কাছে তো বৈশ্বিক চাই নাই, বলতেছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক, গ্লোবাল হবে না। ফাহিম বলতেছে কি জিওমোলজি ইনস্টিটিউট অফ আমেরিকা। হ্যাঁ, চামিলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, হ্যাঁ চামিলি তোমার উত্তরটা সঠিক হয়েছে, বাট বাকিরা এগুলো কি বলতেছো? জিওমোলজি ইনস্টিটিউট অফ আমেরিকা। অরিত্রী বলতেছো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, ইন্ডিকেটর না ইন্ডিকেশন হবে, ঠিক আছে? তাহলে জিআই এর ফুল ফর্মটা কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? ইন্ডিকেশন, এটা যে আমাদের বাংলা বলে আছে ভৌগোলিক নির্দেশক, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমরা বলো যে বর্তমানে বাংলাদেশের জিআই পণ্য কতটি? বর্তমানে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? সর্বশেষ সহ সর্বমোট কতটি বলো তো? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বর্তমানে বাংলাদেশের টোটাল কতটি? সর্বমোট কতটি বলতে পারবা? আচ্ছা আমি বলে দিই, তোমরা না সুপর্ণা বলতেছো 62, দেখি আরো একটু কমেন্ট করো তারপরে বলি। না দেখো, বর্তমানে বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশন পণ্য হলো 64টি। কতটি? 64টি। কতটি? 64, 64 হবে, ঠিক আছে? এবং সর্বশেষ যেটা সেটা হলো জয়পুরহাটের লতির কি বলে এটাকে, একটা কচু, ঠিক আছে? জয়পুরহাটের নামটা হলো তোমার লতিরাজ কচু। সর্বশেষ জিআই পণ্যটা কি? জয়পুরহাটের লতিরাজ কচু, ঠিক আছে? একটা কচু, এটা হলো সর্বশেষ। তাহলে সর্বশেষ জিআই পণ্য কোনটি? জয়পুরহাটের লতিরাজ কচু, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। বলতেছে বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক কোনটা? ইলিশ। ইলিশ হলো দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক, যেটা তোমার দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক হিসেবে কাউন্ট হয় 17/8/17। কত বললাম? 17/8/17। আর যদি প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য সেটা হলো জামদানি, তাহলে জামদানিটা হলো প্রথম ভৌগোলিক নির্দেশক যেটা কাউন্ট হয় বা প্রথম ভৌগোলিক নির্দেশক হিসেবে পরিচিত হয়, বিবেচনা করা হয়। সেটা কত তারিখ? সেটা ছিল তোমার 17 নভেম্বর 2016 সালে, ঠিক আছে? 17 নভেম্বর 2016 সালে। আর দ্বিতীয়টা যেটা ইলিশ সেটা হয় 17 আগস্ট 2017 সালে।
ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তাহলে সর্বমোট জিআই পণ্য 64টি। সর্বপ্রথমটা হলো জামদানি, যেটা হয় 17ই নভেম্বর 2016 সালে। দ্বিতীয়টা হলো ইলিশ, যেটা হয় 17ই আগস্ট 2017 সালে। আর সর্বশেষ যেটা জিআই পণ্য সেটা হলো জয়পুরহাটের লতিরাজ কচু। বর্তমানে সর্বশেষ তথ্য অনুযায়ী জিআই পণ্য হলো 64টি। ঠিক আছে, আচ্ছা 10 নম্বরের কোশ্চেনে চলে যাই আমরা। বিলোনিয়া সীমান্ত, বিলোনিয়া সীমান্ত কোন জেলা? সাতক্ষীরা, যশোর, যশোর। হ্যাঁ, সাতক্ষীরা, যশোর, ফেনী, সিলেট। হ্যাঁ, সুইটি ধার প্রথম জিআই পণ্য জামদানি। হ্যাঁ, প্রথমটা জামদানি, দ্বিতীয়টা ইলিশ। ঠিক আছে, আচ্ছা তাহলে বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? সাতক্ষীরা, যশোর, ফেনী নাকি সিলেট? 10 নম্বরটা বলো। বিলোনিয়া সীমান্ত, বিলোনিয়া সীমান্ত হলো ফেনী। ঠিক আছে, ফেনী। হ্যাঁ, একটু কমেন্ট করে ফেলো তোমরা। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো যে বিলোনিয়া সীমান্তটা ফেনী, ভালো কথা। কিন্তু তোমাদের যদি বলি যে বেনাপোল স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর, এটা একটা স্থলবন্দর, এটা কোন জেলায়? বেনাপোল স্থলবন্দর, একটু কমেন্ট করে ফেলো তো যে বেনাপোল স্থলবন্দর এটা কোন জেলায়, কোন জেলার বর্ডারে ভারতের সাথে? বেনাপোল স্থলবন্দর কোন জেলায়? তাহলে বিলোনিয়া আমরা জানলাম যে ফেনীতে, আর বেনাপোল স্থলবন্দরটা কোন জেলায় বলো তো? বেনাপোল স্থলবন্দরটা হলো যশোরে। ঠিক আছে, বেনাপোল স্থলবন্দর কোথায়? যশোর। ওকে, নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা। দেশের প্রথম কাকড়া হ্যাচারি কোথায়? দেশের প্রথম কাকড়া হ্যাচারি কয়রা? খুলনার কয়রায় নাকি সাতক্ষীরার শ্যামনগরে নাকি পটুয়াখালীর গলাচিপা নাকি ঝালকাঠির নলছিটি? দেশের প্রথম কাকড়া হ্যাচারি হলো সাতক্ষীরার শ্যামনগরে। ঠিক আছে, সাতক্ষীরার শ্যামনগরে। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা, বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা। 12 নম্বরটাতে যাওয়ার আগে আমরা একটু বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নিয়ে আলোচনা করে আসি। দেখ, আমরা একটা বাংলাদেশের ম্যাপ রেখেছি এখানে। ঠিক আছে, বাংলাদেশের একটা ম্যাপ রেখেছি এখানে। আমরা আলোচনা করব বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সর্ব উত্তরের থানা, সর্ব উত্তরের স্থান এবং পূর্ব, পশ্চিম, দক্ষিণ সবগুলো একটু আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আলোচনা। সবাই একটু মনোযোগ সহকারে দেখো যারা দেখো। তাহলে এইদিকে কিন্তু বঙ্গোপসাগর, তাই না? তাহলে এই জায়গাটা হলো বাংলাদেশের সর্ব দক্ষিণ। তাই এদিকে কি? এদিকে হলো দক্ষিণ। আমরা একটু লিখে ফেলি যে দক্ষিণ। ঠিক আছে, দক্ষিণ। এদিকে তাহলে কি দক্ষিণ হলো, ওইদিকে হবে উত্তর। এদিকে কি? আমরা এখানে লিখলাম উত্তর। ঠিক আছে, উত্তরটা উপরের দিকে। আর এ পাশে হলো পশ্চিম। এ পাশে কি? পশ্চিম। তাহলে এই পাশে পশ্চিম হলে এই পাশে কি? পূর্ব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি আলোচনা করি, প্রথমে চলে যাই আমরা উত্তরে। সর্বোত্তরের জেলা, সর্বোত্তরের জেলা আমরা জানি কোনটা বলতো? পঞ্চগড়। সর্ব উত্তরের জেলা কোনটা? পঞ্চগড়। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। থানা কি? তেতুলিয়া। থানা তেতুলিয়া। থানা কি? তেতুলিয়া। থানা কি? তেতুলিয়া। আর স্থান, স্থানের নাম বললে আসবে কি? বা ইউনিয়ন বাংলাবান্ধা। বাংলাবান্ধা। অনেক সময় তোমাদের প্রশ্নে বাংলাবান্ধা না থেকে থাকতে পারে জায়গির জোত। জায়গির জোত, সেটাও হবে। তো এই যে তোমার বাংলাবান্ধা ইউনিয়নটা, এই ইউনিয়নের আবার একদম সর্ব উত্তরে হলো তোমার জায়গির জোত। সুতরাং পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা, বাংলাবান্ধা ইউনিয়ন এবং ইউনিয়নের সর্বোত্তরে কোনটা? জায়গির জোত। ঠিক আছে, গেল উত্তর। এবার আমরা একটু দক্ষিণে আলোচনা করি।
তো দক্ষিণে আমরা জানি যে সর্বদক্ষিণের জেলা কোনটা, তোমরা একটু কমেন্ট করে ফেলবা সাথে সাথে। এই যে বিষয়গুলা উত্তর উত্তর আমরা আলোচনা করলাম, ডিসকাস করলাম, তোমরা উত্তরের বিষয়টা একটু লিখে ফেলো। হ্যাঁ, এবার আমরা একটু দক্ষিণে চলে যাই। উত্তর গেল দক্ষিণে, তাহলে দক্ষিণ হলো আমরা কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজার। জেলা কি? কক্সবাজার। জেলা কক্সবাজার। থানা কি? টেকনাফ। থানা টেকনাফ। আর ইউনিয়ন বা স্থান যদি বলি সেটা কি? সেন্ট মার্টিন। ঠিক আছে, সেন্ট মার্টিন। আবার সেন্ট মার্টিনের মধ্যেও থাকতে পারে, আর যদি আরো দক্ষিণে আমরা চলে যাই তাহলে ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ, ঠিক আছে, ছেড়াদ্বীপ। তাহলে সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার, দক্ষিণের থানা টেকনাফ, দক্ষিণের স্থান বা ইউনিয়ন সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের আরো দক্ষিণে হলো ছেড়াদ্বীপ। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু পশ্চিমে, আমরা ওইগুলো একটু মুছে ফেলি। হ্যাঁ, তারপর আমরা এগুলো আলোচনা করি। ওইগুলো আমরা একটু মুছে ফেলবো, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো এই দুইটা, দেন আমরা মুছে ফেলি। হ্যাঁ, স্ক্রিনশট নাও, দেন মুছে ফেলি আমরা। ঠিক আছে, আচ্ছা। মুছে ফেললে আমাদের বাকি আলোচনাগুলো সহজ হবে করতে। আচ্ছা, এবার আমরা পশ্চিমে চলে আসি। দেখো, পশ্চিমের জেলাটা কি? সর্বপশ্চিমের জেলার নাম কি? চাঁপাইনবাবগঞ্জ। কি? চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা। তাহলে উপজেলাটা কি? শিবগঞ্জ। ঠিক আছে, শিবগঞ্জ। ওকে, শিবগঞ্জ। আর স্থানের নাম হলো মনাকশা। ঠিক আছে, মনাকশা। ওকে, তাহলে জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা বা থানা শিবগঞ্জ, স্থান মনাকশা। এবার আমরা পূর্বে চলে যাই। পূর্বে যদি আসি, আমরা এখানে দেখব যে সর্বপূর্বের জেলা হলো তোমার বান্দরবান। ঠিক আছে, বান্দরবান। থানা হলো থানচি। থানা কি? থানচি। আর স্থানের নাম কি? আখাইনঠং। আচ্ছা, আচ্ছা। তো বিষয়গুলো তোমরা একটু টেকনিকের মাধ্যমেও মনে রাখতে পারো। তো যারা মেমোরাইজ করতে পারো ইজিলি তাদের জন্য তো ভালোই, বাট যাদের মনে রাখতে একটু কষ্ট হয়, একটু সমস্যা হয়, তারা একটু টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো। টেকনিকটা কি? ধরো, যদি আমি কোনটা টেকনিক নিয়ে আলোচনা করা যায়, পশ্চিমে নিয়ে একটা আলোচনা করি। দেখো, পশ্চিম, পশ্চিম বলতে কি? এই যে এই অঞ্চলগুলা, হ্যাঁ, পশ্চিম। তাহলে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, মনাকশা। একটা জিনিস তোমরা জানো যে আমাদের এই যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে এই অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ, তোমার নওগাঁ, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে কিন্তু চাষ ভালো হয়, বলতে আম, লিচু, তাই না? আম, কাঁঠাল, এই জিনিসগুলো চাষ ভালো হয়, তার মানে এদিকে চাষ ভালো হয়। হ্যাঁ, তো ধরো তোমার চাঁপাইনবাবগঞ্জ বা এই অঞ্চলে পশ্চিমে একটা বন্ধু আছে। হ্যাঁ, কি আছে? বন্ধু আছে। এবং সেই তোমার বন্ধুটা একজন, যেহেতু এদিকে চাষাবাদ ভালো হয়, সে একজন চাষি। ঠিক আছে, তাহলে তোমার বন্ধু কি? একজন চাষি। তো বন্ধুর নাম কি? বন্ধুর নাম ধরো ধরো মনা। বন্ধুর নাম কি? মনা। তার মানে আমরা বলতেছি এখানে চাষি মনা। কি? তাহলে পশ্চিম দিকে আমাদের কি? চাষি মনা। তাহলে চাষি মনা মানেটা কি? এটা ভাই, এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা তারা বোঝাতে চাচ্ছি চাষি মনা। তো চাষি মনা শব্দটা যখন আমরা বলবো, দেখো চা, তার চাতে চলে আসে, আমরা যদি একটু লিখি এখানে যে চাষি মনা, তাহলে চাতে আসে চাঁপাইনবাবগঞ্জ চলে আসে, শীতে আসে তালিবর্ষ, এখানে মধ্যাহ্ন আমরা তালিবর্ষ ধরলাম, শীত, তাই না? তাহলে শিবগঞ্জ। আর মনাতে মনাকশা। তাহলে জেলা চাঁপাইনবাবগঞ্জ, থানা শিবগঞ্জ, এবং স্থানের নাম মনাকশা, চাষি মনা। তাহলে পশ্চিমের টেকনিকটা কি? চাষি মনা। এটা তুমি মাথায় রাখবা, একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং একটু কমেন্ট করে ফেলো। চাষি মনা, পশ্চিমে কি? চাষি মনা। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু পূর্বেরটা যদি একটু আলোচনা করি। পূর্বেরটা আমরা কি কি বললাম? যে এখানে জেলা বান্দরবন, থানা থানচি, আখাইনটং হলো যে স্থান। আচ্ছা, এটা কিভাবে আমরা মনে রাখবো? আচ্ছা, মনে রাখবে এইভাবে যে বান্দরবন তো হলো একটা পার্বত্য চট্টগ্রামের এলাকা বা জেলা এবং পাহাড়ি এলাকা, রাইট? আচ্ছা, তো
তো তোমরা যখন পাহাড়ে উঠো, পাহাড়ে উঠলে কি হয়, আমরা যখন ধরো পাহাড়ে উঠি আমাদের শরীর ব্যথা হয়ে যায় না? পাহাড় তো অনেক উঁচু, উঁচুতে উঠতে গেলে কি হয়, উঁচুতে উঠতে গেলে আমাদের শরীর ব্যথা হয়ে যায়, রাইট? তাহলে আমরা এই ওয়ার্ডটাই জাস্ট খেয়াল রাখবো, যেহেতু পূর্বে আছে কি পাহাড় এবং পাহাড়ি অঞ্চলগুলো উঁচু, উঁচুতে উঠতে গেলে আমাদের শরীর কি হয়ে যায়, ব্যথা। তাহলে আমরা জাস্ট এই ওয়ার্ডটা মাথায় রাখবো যে ব্যথা। তাহলে এটা থেকে আমরা কিভাবে এই তিনটা মনে রাখবো? দেখো, ব্যথা, ব্যথা বলতে প্রথমে ব, তাহলে বলতে বান্দরবন, জেলা বান্দরবন। পরে হলো থ, থতে আমরা পাচ্ছি এখানে থানচি, থানা থানচি। আর ব্যথা আ, শেষে আতে আমরা মনে রাখবো আখাইন ঠং, তাহলে ব্যথা। ঠিক আছে, তোমাদের যাদের মনে রাখতে অসুবিধা হয় ভুলে যাও, তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, পূর্ব পশ্চিম, বুঝতে পারছো বিষয়টা? একটু কমেন্ট করে জানাও তো যে বুঝতে পারছি। আচ্ছা, দক্ষিণেরটাও যদি আমরা একটু একটু আমরা স্ক্রিনশট নেই, দেন দক্ষিণেরটা আমরা একটা টেকনিকের মাধ্যমে আলোচনা করতে মনে রাখতে পারি। আমরা এগুলো একটু মুছে ফেলি, সবগুলো ক্লিয়ার করে ফেলি, দেন একটু আলোচনা করি আমরা। তোমার কি বলে দক্ষিণেরটা, হ্যাঁ, এই যে দক্ষিণেরটা আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, দক্ষিণেরটা যদি আমরা টেকনিকের মাধ্যমে আলোচনা করতে পারি, মনে রাখতে চাই, তাহলে সেটা হলো এরকম। ধরো, দক্ষিণ বলতে আমরা কি বুঝি? চট্টগ্রাম, এখানে কি আছে, চট্টগ্রাম জেলা না, এবং চট্টগ্রামে কি আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, তাই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে তোমরা যারা 10 তারিখে পরীক্ষা দিবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু চট্টগ্রাম, রাইট? চট্টগ্রামে যাবা, তার মানে চট্টগ্রামটাও তো কিন্তু বাংলাদেশের দক্ষিণে, সর্বদক্ষিণে না, বাট দক্ষিণে তো, সর্বদক্ষিণে কক্সবাজার। তো এই যে চট্টগ্রামটা, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবা, তোমরা পরবর্তীতে যখন চান্স পাবা, তোমরা অনেকে জানো বা জানো না অনেকে, সেটা হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু শতভাগ আবাসিক নয়, অর্থাৎ সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সিট বরাদ্দ না। বিষয়টা কি বুঝিয়ে বলি তোমাদেরকে। ধরো, তোমরা যারা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শতভাগ আবাসন ব্যবস্থা, অর্থাৎ যতজন স্টুডেন্ট সবার জন্য সিট বরাদ্দ আছে, একদম সবাই, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সিট অ্যালোকেটেড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যায় হল, পর্যাপ্ত পরিমাণ হল নেই, আবাসন ব্যবস্থা নেই। সেখানে 20 থেকে 25% শিক্ষার্থী হলে থাকতে পারে, বাকিদের বাইরে থাকতে হয়। তাহলে তখন বাইরে থাকার সময় কি হয়, যে সবার পক্ষে তো বাইরে বাসা ভাড়া করে, ফ্ল্যাট ভাড়া করে, অত কস্ট করে থাকা সম্ভব হয় না। তো ওখানে একটা ব্যবস্থা আছে, দেখবা তোমরা ক্যাম্পাসের আশেপাশে, যে লম্বা করে বিল্ডিং এর মতো উপরে টিন সিস্টেম, এগুলাকে বলে কটেজ। ঠিক আছে, ওখানে ভাড়া তুলনামূলক কম, এবং ক্যাম্পাসের খুব কাছেই। এজ এ রেজাল্ট স্টুডেন্টরা ওইখানে থাকে, ওইখান থেকে যাওয়া আসা করে পড়াশোনা করে, অনেকেই কটেজে থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আমি ওয়ার্ডটা কি বললাম, বা ওই বাসস্থান অ্যাকোমোডেশনটার নাম কি? কটেজ। কি বললাম? কটেজ। ঠিক আছে, তো কটেজের সাথে আমার দক্ষিণের স্থান বা জেলা এগুলার মনে রাখার সম্পর্ক কি? সম্পর্ক হলো এই, তুমি যখন কটেজ বলতেছো, শুরুতে আসে ক, কতে হলো কক্সবাজার, জেলার নাম কক্সবাজার। তারপরে আসতেছে টে, টেতে আমরা পড়ছিলাম যে সর্বদক্ষিণের থানা হলো টেকনাফ, রাইট? টেকনাফ। ঠিক আছে, আর শেষে আসে তোমার ঝ, ঝটাকে আমরা ঝড় জায়গায় স বলি, যে কটেজ না বলে কটেজ, তাহলে সেতে আসে সেন্ট মার্টিন, সেতে ঝ স, উচ্চারণ তো প্রায় কাছাকাছি। তাহলে আমরা কটেজ কটেজ, হ্যাঁ, কটেজ কটেজ, সাথে সেন্ট মার্টিন বা ছেড়াদ্বীপ যেটাই বলি। তাহলে কটেজ, কতে কক্সবাজার জেলা, টতে টেকনাফ থানা, জ্বর পরিবর্তন আমরা এখানে স ধরলাম, সেন্ট মার্টিন ইউনিয়ন, এবং তারও দক্ষিণে যদি আমরা চলে যাই তাহলে ছেড়াদ্বীপ, রাইট? আচ্ছা, বিষয়টাকে বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও। আর উত্তরেরটা আসলে তোমরা এটা এমনি মনে রাখতে পারো, এটা ইজি, আমরা জানি আমরা এগুলা ছোটবেলা থেকে অনেক গান বা অনেক মাধ্যমে জানি, যে পঞ্চগড়, হ্যাঁ, সর্ব উত্তরে পঞ্চগড় জেলা। তারপরে আমরা টেকনাফ, তেতুলিয়া এরকম শুনি না? তাহলে তেতুলিয়া হলো থানা, হ্যাঁ, তেতুলিয়া। আর ইউনিয়ন বা স্থানের নাম হলো বাংলা বান্ধা, এটা খুবই কমন, বাংলা বান্ধা। ঠিক আছে, বাংলা বান্ধা, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো কিনা বিষয়টা একটু কমেন্ট করে জানো যে ভাইয়া বুঝতে পারছি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো? একটি স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, তো তোমরা হাউ ওয়াজ দিস টেকনিক, এই মানে
টেকনিকটা কেমন, তোমাদের কেমন লাগছে বিষয়টা একটু কমেন্ট করে জানাও তো। যেভাবে কি মনে রাখা সম্ভব, মনে থাকবে তোমাদের আশা করি, একটু জানাও তো কমেন্ট করে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে সর্ব উত্তর, সর্ব দক্ষিণ, সর্বপূর্ব, সর্বপশ্চিম। আচ্ছা, এবার তোমরা একটু বিষয়গুলো লেখো, আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। সর্বপ্রথমে সর্ব উত্তরের গুলো একটু আলোচনা করো। সর্ব উত্তরের কি কি লিখবা? সর্ব উত্তরের জেলা, থানা এবং ইউনিয়ন বা স্থান একটু তোমরা লিখে ফেলো, সর্ব উত্তরের কোনটা। তারপরে লিখবা সর্ব দক্ষিণে, দক্ষিণের জেলা, থানা, স্থান বা ইউনিয়ন। তারপরে সর্বপূর্বে চলে যাবা এবং সর্বপশ্চিমে একটু তোমরা লিখে ফেলো তো কমেন্ট করে, যে সর্ব উত্তরের বিষয়গুলো, দক্ষিণের বিষয়গুলো, পূর্বের বিষয়গুলো, পশ্চিমের বিষয়গুলো একটু লিখে ফেলো তোমরা, ঠিক আছে? হ্যাঁ, একটু লিখে ফেলো। তোমরা দক্ষিণে ওয়ার্ডটা কি মনে রাখবা বললাম? যে কটেজ, ঠিক আছে, কটেজ। আর পূর্বে মনে রাখতে বলছিলাম যে ব্যথা, তাই না? আর পশ্চিমে বলছিলাম কি চাষি, মনা। আর উত্তরের গুলা একটু ইজি আছে, ওটা টেকনিক ফলো করা লাগে না, ওটা এমনি পারা যায়। পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা বান্ধা, বাংলা বান্ধা যাই গিরিজ, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেন 13 নম্বরটাতে। 13 নম্বরটা কি বলতেছে দেখো, যে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? সেন্ট মার্টিন, সাতগ্রাম, মুজিবনগর, চৌদ্দগ্রাম। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? একটু কমেন্ট করে ফেলো তোমরা। তোমরা ক্লাসে আছো কিনা সবাই, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু রেসপন্স করো তোমরা দ্রুত, হ্যাঁ একটু রেসপন্স করো। যে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ সেন্ট মার্টিন, সাতগ্রাম, মুজিবনগর, চৌদ্দগ্রাম। একটু কমেন্ট করে ফেলো। তেরো নম্বরটা একটু কমেন্ট করে ফেলো তোমরা। চামেলি বলতেছো 13 এ, কাইফ হোসেন 13 এ, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ হলো সেন্ট মার্টিন, যেটার আয়তন হলো 8 বর্গ কিলোমিটার, ঠিক আছে, 8 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমরা বলো তো যে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম, আমি একটু লিখি এখানে, তোমরা কমেন্ট করো। বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম কোনটি বলো তো? বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম, বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম বলতে পারবা কেউ? তোমাদের অনেকের জানার কথা, বলো তো কোনটা হবে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রাম? আচ্ছা, দেখো, বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামের নাম হলো বানিয়াচং। বানিয়াচং, বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামের নাম কি? বানিয়াচং। এবং এই গ্রামটা শুধু একটা গ্রাম না, এটা একটা উপজেলাও বটে। এটা তাহলে এটা হলো হবিগঞ্জ জেলার একটি উপজেলা, হবিগঞ্জ জেলার উপজেলা। অর্থাৎ এটা এতই বড় গ্রাম যে এটা নিজেই একটা উপজেলা। আমরা জানি সাধারণত একটা উপজেলার মধ্যে 50, 60, 70, 80টা গ্রামও থাকতে পারে, তাই না? কিন্তু এই বানিয়াচং গ্রামটা এতই বড় যে সে একাই একটা উপজেলা, ঠিক আছে? এটা শুধু বাংলাদেশ না, এটা দক্ষিণ এশিয়া, সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম বলে পরিচিত, ঠিক আছে? বানিয়াচং, যেটা কোথায় অবস্থিত? হবিগঞ্জ জেলায় অবস্থিত, এবং সেটি শুধু একটি গ্রাম না, সেটি একটি উপজেলা। এই উপজেলার আয়তন হলো এই উপজেলা বা গ্রামের আয়তন হলো 94 বর্গ কিলোমিটার। আয়তন কত? 94 বর্গ কিলোমিটার। এবং এর মধ্যে 24টা গ্রাম বা মহল্লা আছে। 24টা গ্রাম বা মহল্লা, সরি 24টা পাড়া বা মহল্লা আছে, গ্রাম তো একটাই। 24টা পাড়া বা মহল্লা, ঠিক আছে, 24টা গ্রাম বা মহল্লা, এবং 15টি ইউনিয়ন। 15টি ইউনিয়ন। কতটি ইউনিয়ন? 15টি ইউনিয়ন, ঠিক আছে।
আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা তোমরা? ওকে, তাহলে আমরা বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পেলাম সেন্ট মার্টিন, 8 বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় গ্রাম শুধু বাংলাদেশের মধ্যেই নয়, বরং দক্ষিণ এশিয়াও নয়, শুধু পুরো বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গ্রাম। ঠিক আছে, যার আয়তন 94 বর্গ কিলোমিটার, সেটি শুধু একটি গ্রাম নয়, সেটি একটি উপজেলাও বটে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। একটু ফার্স্ট যেতে হবে, আমাদের অনেক লেন্দি হয়ে যাবে নাহলে ক্লাসটা। দেখো যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বুড়িমারি, জাফলং, সোনাম মসজিদ, বেনাপোল। বৃহত্তম স্থলবন্দর, বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? একটু কমেন্ট করে ফেলো তো তোমরা। খুবই ইজি কোয়েশ্চেন এটা, যে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর আমরা একটু আগে পড়লাম যে বেনাপোল, যেটি অবস্থিত কোথায়? যশোরে, তাই না? যশোরে অবস্থিত বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর, রাইট? যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, সরি পশ্চিমাঞ্চলে অনেকটা, হ্যাঁ দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। আচ্ছা, 15 নম্বর কোয়েশ্চেন, পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? পেন্সিল তৈরিতে গড়া, নল, খাগড়া, ধুন্দল, গেওয়া। এটা সঠিক উত্তর হবে ধুন্দল। হ্যাঁ, ধুন্দল গাছের কাঠ। এই ধুন্দল আবার আমরা যে সবজি খাই ওই ধুন্দল গাছের কাঠ না, ওই গাছে তো কোনো কাঠ নেই, ওটা তো লতা। ধুন্দল একটা সবজি আছে না, ওইটা না, এটা আলাদা একটা কাঠ আছে, হ্যাঁ, যেটার প্রকৃতি খুবই নরম টাইপের, কদম গাছের মতো অনেকটা হয়তো। তো তোমার এটা দিয়ে পেন্সিল তৈরি হয়। ঠিক আছে, তাহলে এটা পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়? ধুন্দল। ওকে, আচ্ছা, 16 নম্বর কোশ্চেনটা দেখি আমরা। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রস্থল, একমাত্র জলবিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? তোমরা বলতে পারবা? দেখি তোমরা একটু কমেন্ট করো তো, যে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? কোন উপাদানের মাধ্যমে সর্বাধিক, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক বেশি ব্যবহৃত হয় কোন উপাদান? বলতে পারবা কোন উপাদান? এখানে একমাত্র বিদ্যুৎ কেন্দ্রস্থল হলো কাপ্তাই, যেটা হলো রাঙ্গামাটি। ঠিক আছে, আর আমি তোমাদের প্রশ্নটা করলাম কি যে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি কোন উপাদানটা ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। মনে রাখবো, প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক বেশি ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। ওকে, প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদিত হয়, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের সর্বাধিক ব্যবহৃত উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, আচ্ছা, 17 নম্বরটা দেখি আমরা। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায়? নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা অবস্থিত কোথায়? খুলনা। ঠিক আছে, খুলনা। প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায়? খুলনা। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি? সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি বলতো? বাগমার্ক, ফুটমার্ক, GIS, কোয়াড বেট, কোনটা হবে? 18 নম্বরটা বলো। সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় কোন পদ্ধতি? কোন সিস্টেমের মাধ্যমে সুন্দরবনের বাঘ গণনা করা হয়? 18 নম্বরটা। 18 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় বাগমার্ক। ঠিক আছে, বাগমার্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা। বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? মুহুরীর চর, বহুল আলোচিত মুহুরীর চর নোয়াখালী, ফেনী, লালমনিরহাট, সাতক্ষীরা। বহুল আলোচিত মুহুরীর চর, মুহুরীর চর কোথায় বলতো? বহুল আলোচিত মুহুরীর চর অবস্থিত ফেনী। ওকে, মুহুরীর চর কোথায় অবস্থিত? ফেনী। আচ্ছা, 20 নম্বরটা দেখি আমরা। বাংলাদেশের প্রশস্ততম নদী, প্রশস্ততম, এইগুলা আমরা আগে আলোচনা করছিলাম, বলো তো। তারপরও আবার আসতে, যেহেতু অনেকে নতুন আমাদের সাথে ক্লাস করতেছো, সুতরাং তোমরা জানো না, তোমাদের তো অবশ্যই এগুলো করাতে হবে, তাই না? সো আমরা এই জন্য বারবার জিনিসগুলো আলোচনা করতেছি। তাহলে বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটা?
মেঘনা, যমুনা, পদ্মা, কর্ণফুলী। আচ্ছা, কর্ণফুলীর ব্যাপারে জানবা, যেটি খরস্রোতা নদী, তাই না? খরস্রোতা নদী, খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী, খরস্রোতা নদী। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে যে কি, প্রশস্ততম নদী, প্রশস্ততম, প্রশস্ততম প্লাস বৃহত্তম, ঠিক আছে, আবার গভীরতম, এই সবগুলো একটাই, সেটা কোনটা বলতো? মেঘনা। ঠিক আছে, প্রশস্ততম, বৃহত্তম, গভীরতম। আর পদ্মার ব্যাপারে যদি আসে, সেটা হলো দীর্ঘতম। একটু মনে রাখবা, পদ্মাটা কি? দীর্ঘতম। ওকে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে প্রশস্ততম, বৃহত্তম, গভীরতম, গভীরতম, এগুলো হলো মেঘনা। আর পদ্মাটা হলো দীর্ঘতম, কর্ণফুলী, খরস্রোতা। ওকে, ভুল করা যাবে না। ফাহিম বলতেছে বিশের সি, হ্যাঁ, চামিলি বিশের সি। তোমরা তো এটা আগে পড়ছো, তোমরা ভুল করলে হবে, ফাহিম ভুল করলে হবে, চামিলি ভুল করলে হবে, তোমরা তো এটা জানো। এটা আমরা আগেও ক্লাসে আলোচনা করেছিলাম যে দীর্ঘতম আসলে সেটা পদ্মা হবে, কিন্তু বৃহত্তম, গভীরতম, প্রশস্ততম সেক্ষেত্রে মেঘনা। একটু খেয়াল রাখবে বিষয়গুলো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো প্রয়োজনে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা, 21 নম্বরটা। হালদা ভ্যালি কোথায় অবস্থিত বলতো? হালদা ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সন্দ্বীপ। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি, হালদা ভ্যালি অবস্থিত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সন্দ্বীপ। কোনটা হবে? খাগড়াছড়ি। ঠিক আছে, হালদা ভ্যালি অবস্থিত কোথায়? খাগড়াছড়ি। এরপর আমরা 22 নম্বর কোশ্চেনে চলে যাই। স্বর্ণদ্বীপের পূর্ব নাম? দুবলার চর, ময়নামতি চর, জাহাইজর চর, নাকি চর জব্বার? স্বর্ণদ্বীপের পূর্ব নাম কি হবে বলো? স্বর্ণদ্বীপের পূর্ব নাম জাহাইজ্জার চর। কি হবে? জাহাইজ্জার চর। এটা কোথায় অবস্থিত? স্বর্ণদ্বীপ কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উপজেলায়। ঠিক আছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা। ঠিক আছে, হাতিয়া উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা, রাইট? ওকে। দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম কি? দ্বীপের অপর নাম? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম? কুতুবদিয়া, সোনাদিয়া, সন্দ্বীপ, পূর্বাশা দ্বীপ। সঠিক উত্তর কোনটা হবে বলো? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? 23 নাম্বারটা বলো। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। ঠিক আছে, যেটা অবস্থিত কোথায়? সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। এবং এই যে পূর্বাশা দ্বীপ, এটার ভারতীয় অংশকে ভারতীয় ওইখানে বলা হয় নিয়মর। কি বলা হয়? নিয়মর। তাহলে নিয়মর বা পূর্বাশা দ্বীপ, সেটাই হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ। ঠিক আছে, একটু মনে রাখতে হবে বিষয়গুলো। তারপরে চলে যাই আমরা, সেন্ট মার্টিন কি ধরনের দ্বীপ? বদ্বীপ, প্রবাল দ্বীপ, পাল্লিক দ্বীপ, আগ্নেয় দ্বীপ। কোনটা বলো? সেন্ট মার্টিন কি ধরনের দ্বীপ? সেন্ট মার্টিন কি ধরনের দ্বীপ? 24 নম্বরটা বলো। আচ্ছা, সেন্ট মার্টিন হলো প্রবাল দ্বীপ। ঠিক আছে, কি দ্বীপ? প্রবাল দ্বীপ। আর প্রবাল দ্বীপ আর বদ্বীপের বিষয়টা মনে রাখবা। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। কি বললাম? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ।
এবার তোমরা বলো বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা বলো তো, একটু কমেন্ট করে ফেলো। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা? শাইলি আক্তার বলতে 24-এর এ হবে না, বদ্বীপ তো হবে না, বদ্বীপ তো হলো বা বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, ঠিক আছে। আর সেন্ট মার্টিন হলো একটা প্রবাল দ্বীপ, ঠিক আছে। আচ্ছা, আর যেটা বললাম মাত্র যে কি যেন বললাম, আমি তো ভুলে গেছি। ও হ্যাঁ, যে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা বলো তো? বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটা হবে? আফিয়া বলতেছে আমার জেলা। এখন তোমার জেলা কোনটা আমি কি জানি? আমরা জানি, আমাদের কিন্তু বলতে হবে। হ্যাঁ, চামেলি আক্তার ভোলা। আচ্ছা, ও আফিয়া তুমি আগে অ্যান্সার করছো ভোলা, তারপরে বলতেছো আমার জেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। চামেলি আক্তার ভোলা, ফাহিম ভোলা, তাহজিবা রহমান মায়া ভোলা, আফিস ইন্ডিকা ভোলা। ভেরি গুড। তাহলে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা, ঠিক আছে। ভেরি গুড ভেরি গুড। আমরা নেক্সট ক্লাসে চলে যাই। গড়াই কোন নদীর শাখা নদী? গড়াই, গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা। গড়াই বলতো এটা সঠিক উত্তর কোনটা হবে? গড়াই কোন নদীর শাখা নদী বলতো? কি কি অপশন আছে? পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা। আচ্ছা, গড়াই হলো পদ্মা নদীর শাখা নদী। বলতো তোমরা পদ্মা এবং মেঘনা সাথে ডাকাতিয়া, পদ্মা মেঘনা এই দুইটা নদীর মিলনস্থল কোথায়? পদ্মা, মেঘনা, পদ্মা, ডাকাতিয়া, তিনটা নদীর মিলনস্থল হলো চাঁদপুর, ঠিক আছে। চাঁদপুর। কি কি বললাম? পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, তিনটা নদীর মিলনস্থল কোথায়? চাঁদপুর, ঠিক আছে। চাঁদপুর, তিনটা নদীর মিলনস্থল চাঁদপুর, এবং এই জায়গাটার নাম হলো তিন নদীর মোহনা। এটাকে কি বললে? তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা। আমরা লোকালি সেটাকে বলি বড় স্টেশন, ঠিক আছে। ওইটা তোমাদের দরকার নেই, তোমাদের হলো তিন নদীর মোহনা, চাঁদপুর, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে গড়াই কোন নদীর শাখা নদী? পদ্মা নদী। নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। কোনটি আন্তর্জাতিক নদী? অর্থাৎ বাংলাদেশের মধ্যে থাকা আন্তর্জাতিক নদী কোনটা? সুরমা, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র, মেঘনা। আন্তর্জাতিক নদী কোনটা বলতো? আচ্ছা, আন্তর্জাতিক নদী হবে তোমার কোনটা? ব্রহ্মপুত্র, যেটা ভারত। আচ্ছা, থেকে আসছে ব্রহ্মপুত্র নদী। সুরমা, কপোতাক্ষ, মেঘনা এগুলো হলো বাংলাদেশের ইন্টারনাল। আচ্ছা, এবার তোমরা বলো তো যে বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী কয়টা? বাংলাদেশের আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী কয়টা? একটু কমেন্ট করে ফেলো তোমরা। বাংলাদেশের আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী কয়টা? বাংলাদেশের আন্তর্জাতিক বা আন্তঃসীমান্ত নদী কতটি বলো তো, একটু কমেন্ট করে ফেলো। চামেলি আক্তার, ডাকাতিয়া নদী আছে, জীবনে প্রথম শুনলাম। তাই? আচ্ছা, ডাকাতিয়া নদী এটা হলো আমার জেলা চাঁদপুরে। চাঁদপুর যে মিলনস্থল, সেখান থেকে গিয়ে একদম আমার বাড়ি যেখানে পড়ছে, আমার বাড়ির থেকে বের হলেই রাস্তার পাশে ডাকাতিয়া নদী, আমার বাড়ির সামনে। তো এই নদীটার নাম ডাকাতিয়া কেন জানো? এই নদীতে আগে নাকি শুনেছি, যদিও বাস্তবতা বা সত্যতা কতটুকু জানি না, ওই নদীতে আগে তোমার লঞ্চ চলাচল করতো, ছোট ছোট লঞ্চ চলাচল করতো। তো রাত্রে বেলায় কি হতো, এই লঞ্চ গুলোর মধ্যে যে জলদস্যু না, জলদস্যুরা কি করতো? আক্রমণ করতো, চুরি ডাকাতি করতো, লুণ্ঠন করে নিত, ঠিক আছে। মানে এটা বাংলাদেশের মধ্যে যত নদী আছে সবচেয়ে বেশি ওই ডাকাতিয়া নদীর মধ্যে হইতো। এই জন্য নদীটার নাম হয়ে গেছে পরবর্তীতে ডাকাতিয়া। আগে এটা নদীর নাম কি ছিল? ডাকাতিয়া হওয়ার পর থেকে সেটা আর মানুষ জানেই না, যেটার নাম আগে কি ছিল। এটা ডাকাতিয়া নামেই পরিচিত, ঠিক আছে। অনেক বেশি ডাকাতি হতো এই নদীর মধ্যে, এই জন্য এই নদীর নাম ডাকাতিয়া, ডাকাতিয়া নদী, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের প্রশ্ন করলাম যেটা মাত্র, যে বাংলাদেশের আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদী কতটি? ভিসেন্টিকা 57, কাইফ 57, ফাহিম 57। ভেরি গুড। তাহলে আন্তঃসীমান্ত বা আন্তর্জাতিক নদী কতটি? 57টি। কতটি? 57টি।
এর মধ্যে ভারতের সাথে হলো 54টি, ভারতের সাথে 54, ভারতের সাথে কতটি? 54। আর মায়ানমারের সাথে 3টি, মায়ানমারের সাথে 3টি। 3টি কি কি একটু নামগুলো তোমরা জানো অনেকে, একটু নামগুলো কমেন্ট করে ফেলবা, আমি লিখতেছি তোমরা সাথে সাথে কমেন্ট করে ফেলবা। নামগুলো কি কি? মায়ানমারের সাথে 3টা আন্তর্জাতিক নদী রয়েছে বাংলাদেশে, সেটা হলো নাফ, সাঙ্গু, মাতামুহুরি। নাফ, সাঙ্গু, মাতামুহুরি, নাফ, সাঙ্গু, মাতামুহুরি, নাফ, সাঙ্গু, মাতামুহুরি। নাফ, সাঙ্গু, মাতামুহুরি। তাহলে মায়ানমারের সাথে 3টা নদী কি কি বললাম? নাফ, সাঙ্গু, মাতামুহুরি। ওকে, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা তাহলে। কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন? কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন? নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, এলিজা মোহাম্মদ, ম্যালকম এক্স, কোনটা হবে? নেলসন ম্যান্ডেলা তো নয়, তিনি তো সাউথ আফ্রিকা, তাই না? তাহলে এখানে কোনটা হবে সঠিক উত্তর? আচ্ছা, মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন মার্টিন লুথার কিং। ঠিক আছে, কি নাম? মার্টিন লুথার কিং। ওকে, 28 নম্বরটা দেখো, ট্রাফালগার স্কোয়ার, ট্রাফালগার স্কোয়ার কোথায়, কোন শহরে অবস্থিত? ওয়াশিংটন ডিসি, নাকি ফ্রান্সের প্যারিস, নাকি রাশিয়ার মস্কো, নাকি ব্রিটেনের লন্ডনে? কোথায় বলো? ট্রাফালগার স্কোয়ার অবস্থিত হলো লন্ডন, ঠিক আছে, ইংল্যান্ড। ওকে, 28-এর ডি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত, এটা তো খুব ইজি কোয়েশ্চেন, বুঝাই যাচ্ছে। যে মহিলার সমাধির উপর তাজমহল, তিনি হলেন মমতাজ। আচ্ছা, মমতাজ কে ছিলেন? কার স্ত্রী ছিলেন? সম্রাজ্ঞী ছিলেন কার? মোগল সম্রাট শাহজাহানের, তাই না? মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী বা অর্ধাঙ্গিনী বা সম্রাজ্ঞী ছিলেন কে? মমতাজ। যে মহিলা সমাধির উপর তাজমহল নির্মিত, মমতাজ। এটা তো খুব ইজি কোয়েশ্চেন, আমরা জানি এটা, তাই না? আচ্ছা, তারপরে দেখি আমরা 30 নম্বর কোয়েশ্চেনটা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর? কত বছর বলো তো? মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর, 4 ইয়ার্স। ওকে, 4 ইয়ার্স। বিশ্বের প্রথম স্মার্টফোন, স্মার্ট বাংলাদেশ, স্মার্টফোনের নাম কি? সাইকন, সাইমন, ব্ল্যাকবেরি, কোনটি নয়, কোনটা হবে বলো তো? বিশ্বের প্রথম স্মার্টফোন সাইকন, সাইমন, ব্ল্যাকবেরি, নাকি কোনটি নয়? সাইমন, ঠিক আছে, কোনটা সঠিক উত্তর হবে? 31 সাইমন। একত্রিশের হবে বি, সাইমন। 32 নম্বর দেখি আমরা, বিশ্বের বৃহত্তম বই মেলা, খুব ইজি কোয়েশ্চেন এবং কমন কোয়েশ্চেন। বিশ্বের বৃহত্তম বই মেলা অনুষ্ঠিত হয় কলকাতা, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক তো হলো যুক্তরাষ্ট্রে, তাই না? লন্ডন ব্রিটেনে, কলকাতা হলো ভারতে, ফ্রাঙ্কফুর্ট কোথায়? জার্মানিতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে বিশ্বের বৃহত্তম বই মেলা অনুষ্ঠিত হয় ফ্রাঙ্কফুর্টে, যেটা অবস্থিত জার্মানি। ঠিক আছে, কোথায়? জার্মানি। 32-এর বি হবে। ওকে, ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের? মহাশূন্যে কাটানো, সবচেয়ে বেশি সময় কাটানো নভোচারী কোন দেশের? রাশিয়া,
কানাডা, যুক্তরাষ্ট্র, চীন। সঠিক উত্তর কোনটা হবে বলো তো? 33। সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোনটা? 33 বলো, তোমাদের 32-এর অ্যান্সারই এখনো চলতেছে। একটু সময় লাগে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী হলো রাশিয়ার। ঠিক আছে, কোন দেশের বললাম? রাশিয়া। ঠিক আছে, সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের? রাশিয়ার। যে নভোচারী কাটাইয়েছেন তিনি হলেন, মনে রাখবার নামটা, ওলেগ কোনোনেনকো। পরীক্ষায় আসলেও আসতে পারে, কোনোনেনকো, ওলেগ কোনোনেনকো। এবং 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রায় 1110 দিন তিনি মহাকাশে অবস্থান করেছেন এবং এখনো পর্যন্ত তার এই অভিযান চলমান, এখনো চলতেছে। ঠিক আছে, তিনি বিশ্বের সবচেয়ে বেশি সময় কাটানো নভোচারী। কোন দেশের? রাশিয়া। কি নাম? ওলেগ কোনোনেনকো। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, 34 নম্বরটা দেখি। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 34 নম্বরটা একটু বলে ফেলো। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান মনে রাখবা, বিশ্বে প্রথম হলো চীন। প্রথম কে? চীন। তৃতীয় হলো ভিয়েতনাম। তৃতীয় কোনটা? ভিয়েতনাম। তাহলে প্রথম গেল, তৃতীয় গেল, বাংলাদেশ হলো দ্বিতীয়। ঠিক আছে, পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। প্রথম চীন, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় ভিয়েতনাম। ওকে, আচ্ছা। 35 নম্বরটা দেখি। প্রতি হাজারে শিশু মৃত্যু হারে শীর্ষ দেশ কোনটি? নাইজার, সাউথ সুদান, অ্যাঙ্গোলা, ভানুয়াতু। কোনটা হবে বলো তো সঠিক উত্তর? প্রতি হাজারে শিশু মৃত্যু হার, আসলে এটা একটা চেঞ্জেবল ম্যাটার, চেঞ্জেবল বিষয়। অর্থাৎ এটা সাম্প্রতিক বিষয়ের অন্তর্ভুক্ত, এটা চেঞ্জ হয়, এটা সবসময় এক থাকে না, এটা এক এক সময় একরকম হয়। কখনো অ্যাঙ্গেলে ছিল, তবে বর্তমানে সাম্প্রতিক তথ্য অনুযায়ী শিশু মৃত্যু হারের সর্বাধিক শীর্ষ দেশ হলো বর্তমানে আফগানিস্তান। ঠিক আছে, কি বললাম? অ্যাঙ্গেলও ছিল কিছুদিন পূর্বেও, বর্তমানে হলো আফগানিস্তান। শিশু মৃত্যু হার আফগানিস্তানে কেমন? মৃত্যু হার প্রতি হাজারে 101 থেকে 103টি শিশু মারা যায়। প্রতি হাজারে কত? 101 থেকে 103। এবং সবচেয়ে কম মৃত্যু হার হলো জাপানে, সেখানে হলো 1111 জনের মধ্যে মাত্র একজন। 1111 জনের মধ্যে মাত্র একজন, সবচেয়ে কম তাহলে জাপানে। 1101 জনের মধ্যে 1141। গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, এটার লেখক হলেন জেন অস্টেন। ঠিক আছে, আচ্ছা। 38 দেখি। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র কোনটি? লাস্ট সাপার, মোনালিসা, গুর্নিকা, রাতের পাহারা। শ্রেষ্ঠতম স্কাল্পচার কে? এটা কার স্কাল্পচারটা তৈরি করেন কে? তিনি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। নামটা মনে রাখবা, লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর্ম দেয়াল চিত্র মোনালিসা এবং লাস্ট সাপার, দুইটাই হলো লিওনার্দো দা ভিঞ্চির। ঠিক আছে, তবে গুর্নিকা এটা মনে রাখবা পাবলো পিকাসো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাবলো পিকাসো কে? পাবলো পিকাসো। গুর্নিকাটা কে? গুর্নিকা পাবলো পিকাসো। ওকে, আর লাস্ট সাপার এবং মোনালিসা, প্রাইড এন্ড প্রেজুডিস উপন্যাসের লেখক হলো জেন অস্টেন। হ্যাঁ, আর 36টা বললাম ইতিহাস খ্যাত বেথেলহেম কোথায় অবস্থিত? ফিলিস্তিন। এদের তো আমরা আলোচনা করলাম। ঠিক আছে,
39 নম্বরটা দেখো, ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? ব্রাজিলে, ভেনেজুয়েলায়, পেরুতে, বলিভিয়ায়। কোথায়? ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? নেট প্রবলেম? নেট প্রবলেম এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। নেট ঠিক আছে এখন? কমেন্ট ঠিক আছে? সরি, কমেন্ট তো ঠিকই থাকবে। নেট ঠিক আছে কি না, সাউন্ড ভিডিও ঠিক আছে নাকি না একটু জানাও তো। ঠিক আছে, একটু জানাও তোমরা কমেন্ট করে। আমার ভয়েস, ভিডিও এবং বোর্ড ঠিক আছে কিনা একটু জানাও, ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা আলোচনা করবো যে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ ব্রাজিলে, ভেনেজুয়েলায়, পেরুতে, বলিভিয়া। নেট অনেক সমস্যা করছে। এখন ঠিক আছে? এখন নেট ঠিক আছে কিনা একটু কমেন্ট করো তোমরা। ঠিক আছে নেট এখন? আচ্ছা ঠিক আছে। তাহলে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে পেরুতে। কোথায়? পেরুতে। আসলে তোমরা ভেনেজুয়েলা সম্পর্কে জানো তো? রিসেন্টলি গত 3 জানুয়ারি রাত 1:30 কি হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার রাজধানী থেকে আহ, অপহরণ করে নিয়ে যাওয়া হয়। কারা নিয়ে যায়? যুক্তরাষ্ট্র, তাই না? হেলিকপ্টারে করে কি করা হয়, যুদ্ধ হেলিকপ্টার বিমানে করে কি করা হয়, ওনার রাজধানী, ভেনেজুয়েলার রাজধানী থেকে ওনার যে বাসভবন সেখান থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে অপহরণ করে নিয়ে আসা হয়। কোথায়? মার্কিন যে যুদ্ধ বিমান, যে কি বলে নৌযানটা ছিল সমুদ্রের মধ্যে, সেখানে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সেই জাহাজে করে, যুদ্ধ জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে পেরুতে, রাইট? আচ্ছা, নিউজিল্যান্ডের রাজধানী খুব ইজি। নিউজিল্যান্ডের রাজধানী কোনটা? নিউজিল্যান্ডের রাজধানী আমস্টারডাম, অকল্যান্ড, ওয়েলিংটন, ম্যানিলা। নিউজিল্যান্ডের রাজধানী কোনটা বলতো? নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। ঠিক আছে, ওয়েলিংটন। কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক, প্রশাসনিক 3 ধরনের রাজধানী আছে? মালয়েশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। কোন দেশে সাংস্কৃতিক কি সাংবিধানিক, বাণিজ্যিক এবং প্রশাসনিক রাজধানী আছে বলতো? কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক ও প্রশাসনিক রাজধানী আছে? মালয়েশিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা। নেক্সট কোশ্চেনে চলো যে আমরা। তুরস্কের বন্দর নগরী কোনটি? বুসান, আলেকজান্দ্রিয়া, ইস্কান্দারুন, আকাবা। 42 কোনটা হবে বলো? তুরস্কের বন্দর নগরী ইস্কান্দারুন। ঠিক আছে, আচ্ছা। 43 নম্বরটা দেখি। তোমাদের কমেন্টের কি অবস্থা? 41, তোমাদের এখনো 41 আমার এখানে আসতেছে, মানে তোমাদের রেসপন্সটা একটু লেটে আসে। আমি এখন চলে আসি 43, কিন্তু তোমাদের এখন কমেন্টের অ্যান্সার আসতেছে মাত্র 41। জাফিয়া আক্তার 41-এর এ, মুক্তি কমেন্ট করেছো, মুক্তি রানী 41-এর সি, তোমাদের মাত্র 41-এর অ্যান্সার আসতেছে। আচ্ছা দেখো, বলকান রাষ্ট্র নয় কোনটি? রোমানিয়া, রোমানিয়া তো না, এটা রোমানিয়া হবে। হ্যাঁ, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, বলিভিয়া। দেখো বলকান রাষ্ট্র 11টা, একটু তোমরা 11টা বলকান রাষ্ট্র একটু দেখে নিবা। হ্যাঁ, তার মধ্যে রোমানিয়া আছে, বুলগেরিয়া আছে, আলবেনিয়া আছে। তাহলে বলকান রাষ্ট্র নয় যেটি, সেটা হলো বলিভিয়া। এটা বলকান রাষ্ট্র নয়। বলকান রাষ্ট্র 11টা, তার মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া আছে, বলিভিয়া নাই। তাহলে বলকান রাষ্ট্র নয় কোনটি? বলিভিয়া। ঠিক আছে, আচ্ছা। জাপানের সবচেয়ে বড় দ্বীপ
হোঙ্কাইডো, কিউসু, হনশু, হিক্কু। জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? জাপানের সবচেয়ে বড় দ্বীপ হলো হোক্কাইডো, কিওসু, হনশু, হিক্কু। হনশু, ঠিক আছে। জাপানের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? হনশু। হনশু, ওকে। হারারে এর পুরাতন নাম কি? সলসবেরি, ফরমুজা, পেট্রোগ্রাড, রোডেসিজা। 45-এর অ্যান্সারটা করো। হ্যাঁ, হারারে এর পুরাতন নাম কি? হারারে এর পুরাতন নাম কি? দেখো, হারারের পুরাতন নাম হলো সলসবেরি, যেটা হলো জিম্বাবুয়ের রাজধানী। তাহলে হারারিটা কি? হারারে হলো জিম্বাবুয়ের রাজধানী, ঠিক আছে। জিম্বাবুয়ের রাজধানী হারারে, যেটার পুরাতন নাম সলসবেরি, ওকে। আচ্ছা, আমরা বাংলাগুলো শেষ করলাম। এবার আমরা ইংরেজিতে কিছু জিকে ডিসকাস করব। দেখি ইংরেজিতে কিছু করি। ওকে, তাহলে আমরা শুরু করি 46 নাম্বার থেকে। যে হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাংলা অ্যাজ ওয়ান অফ দেয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ? বিষয়টা কি? একটু মনোযোগ দিয়ে করো, তোমরা যে তোমাদের ইংরেজির জন্য ভালো হবে। আমরা একটু ভেঙে অর্থ করে করে করার চেষ্টা করবো। যে হুইচ কান্ট্রি, কোন দেশ, হ্যাজ অ্যাডপ্টেড নিয়েছে বাংলাকে অ্যাজ হিসেবে ওয়ান অফ দেয়ার, যে তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, তাদের যে রাষ্ট্রের ভাষা তার মধ্যে একটা ভাষা হিসেবে বাংলাকেও তারা নিয়েছে। অর্থাৎ তাদের যে রাষ্ট্রভাষা সেখানে তারা বাংলাকেও রেখেছে। হ্যাঁ, মেন ভাষার পাশাপাশি বাংলাকেও একটা রাষ্ট্রভাষা হিসেবে রেখেছে। কোনটা? ওয়ান্ডা, এরিত্রিয়া, সেরা লিওন, লিবেরিয়া। কোনটা হবে বলো তো? কোন কান্ট্রি, কোন দেশ? হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাংলা অ্যাজ ওয়ান অফ দেয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ? 46-এর সঠিক উত্তর কোনটা হবে বলো তো? হ্যাঁ, সিয়েরা লিওন। আবেসিন্ডিকা 46-এর সি। আলফাজ আহমেদ 46-এর সি। গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর আমরা চলে যাই। উইথ হুইচ কান্ট্রি বাংলাদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ট্রেড ডেফিসিট? কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ট্রানজেকশন বা বাণিজ্যিক লেনদেন রয়েছে? কোন দেশের সাথে বলতো? চায়না, জাপান, ইউএসএ নাকি ইউকে? কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সর্বাধিক? উইথ হুইচ কান্ট্রি বাংলাদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ট্রেড ডেফিসিট? 47 কোনটা হবে? উইথ হুইচ কান্ট্রি বাংলাদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ট্রেড ডেফিসিট? কোনটা হবে বলতো 47 নম্বরটা? কমেন্ট করছো তোমরা? 47টা কমেন্ট করে একটু। 47। হ্যাঁ, চায়না। আলফাজ আহমেদ এ, মিসকাতন মার্জিয়া এ। ভেরি গুড, চায়না। তাহলে কোন দেশের সাথে সর্বাধিক? চায়না, ওকে। তারপরে দেখি আমরা 48 নাম্বারটা। হু অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ? হু অ্যাপয়েন্ট, কে নিয়োগ করে? দ্য চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অফ বাংলাদেশ, বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, অ্যাপয়েন্ট করেন কে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? কে নিয়োগ করেন? এটা সঠিক উত্তর হবে প্রেসিডেন্ট, ঠিক আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কি করেন? প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
নিয়োগ দেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা 49 নম্বর, দ্য সোয়াচ অফ নো গ্রাউন্ড হোল। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা কোথায় অবস্থিত? এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড যেটা, এটা অবস্থিত কোথায়? দ্য মেঘনা, মেঘনা নদীতে, গোয়ালন্দ নদীতে, আরিচা, নাকি দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে? কোথায় বলতো, কোথায় হবে? দ্য সোয়াচ অফ নো গ্রাউন্ড, দ্য সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে দেখি আমরা 49 কত গেল, 49 গেল। আচ্ছা, 50, হুইচ ইজ দ্য হটেস্ট প্লেস অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে উষ্ণ জায়গা, উষ্ণ স্থান, বাংলাদেশের সবচেয়ে উষ্ণ স্থান কোথায়? শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল, পুটিয়া, লালপুর, নাকি লালখান? মনে রাখবা, সবচেয়ে উষ্ণ স্থান সেটা হলো লালপুর, যেটা অবস্থিত নাটোরে। লালপুরটা কোথায়? নাটোর। আর সবচেয়ে শীতলতম যেটা, সেটা হলো লালখান। লালখানটা কি? শীতলতম, ঠিক আছে। শীতলতম যেটা অবস্থিত সিলেটে। কোথায়? সিলেটে। ওকে ওকে। 51 দেখি, হুইচ ইজ দ্য ফার্স্ট প্রাইভেট টিভি চ্যানেল অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম প্রাইভেট বা ব্যক্তি মালিকানাধীন টিভি চ্যানেল কোনটা বলো? একান্ন সঠিক উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করো তো তোমরা। 51 বাংলাদেশের প্রথম ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেট টিভি চ্যানেল কোনটা? 51 কোনটা হবে? একটু কমেন্ট করো তো। চামিলি 50-এর সি, তোমাদের এখনো 50-এর মধ্যে আছে। 51-তে আসো। 51 চ্যানেল আই, ঠিক আছে। বাংলাদেশের প্রথম প্রাইভেট প্রতিষ্ঠান চ্যানেল আই। ওকে। 52 নম্বরটা দেখি আমরা, যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বসনিয়া হেরজেগোভিনা? সারাজিভো, সোফিয়া, প্রাগো, বন? বসনিয়ার রাজধানী কোনটা? সারাজিভো, নাকি সোফিয়া, নাকি প্রাগো, নাকি বন? কোনটা হবে বলো তো? বসনিয়ার রাজধানী। 52 নম্বরটা কোনটা হবে বলো? হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বসনিয়া? সারাজিভো, ঠিক আছে। বসনিয়ার রাজধানী কোনটা? সারাজিভো। তা আমরা 53 নম্বরে চলে যাই, যে দ্য কারেন্সি ইউজড ইন ইতালি, ইতালিতে, ইতালির মুদ্রা, দ্য কারেন্সি মুদ্রা ইউজড ইন ইতালি, ইতালিতে ব্যবহৃত হয় ইউয়ান, ইয়েন, রুবল, নাকি ইউরো? রুবল তো হয় রাশিয়াতে, তাই না? রুবল হয় রাশিয়াতে, ইয়েন হয় জাপানে, তাই না? ইয়েন হয় জাপানে, ইউয়ান হয় চীনে, একটু মনে রাখবা। তাহলে ইতালিতে হয় কি? ইউরো। ওকে, বিষয়গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো। ইয়েন হয় জাপানে, ইউয়ান চীনে, ইতালিতে ইউরো, রুবল রাশিয়ায়। ওকে। তারপরে চলে যাই আমরা 54 নম্বরটা, which of the following agencies related to the United Nations was in existence before the Second World War? একটু ক্রিটিক্যাল আমরা আলোচনা করি, দেখি কি বলছে এখানে, একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হুইচ অফ দ্য ফলোইং এজেন্সিস, হুইচ অফ দ্য ফলোইং এজেন্সি, অর্থাৎ নিচে যে চারটে এজেন্সি, চারটা সংস্থার নাম আছে, এই চারটার মধ্যে যে এগুলো রিলেটেড টু দ্য ইউনাইটেড নেশনস, এগুলো জাতিসংঘের সাথে রিলেটেড, ঠিক আছে, চারটেই রিলেটেড, তবে কোনটার এক্সিস্টেন্স ছিল, অস্তিত্ব ছিল বিফোর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে? এই যে জাতিসংঘের চারটা অঙ্গ সংস্থা, এই চারটা অঙ্গ সংস্থার মধ্যে কোনটার অবস্থান বা কোনটার অস্তিত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল? অর্থাৎ এই এখানে চারটার মধ্যে তিনটাই হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় অথবা তারপরে, আর একটা হলো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তাহলে আমাদের কাছে চাইছে যে কোনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, বিফোর দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অস্তিত্ব ছিল কোনটার? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, নাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, নাকি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, নাকি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO? কোনটার অস্তিত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ছিল বলো?
54 নম্বরটা একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা, মনে রাখবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা হয় 1948 সালে। কত সালে? 48। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা, সেটা হয় তোমার 1944 সালে, 1944। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সেটা হয় 1945। তার আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা, সেটা হয় 1919। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হয়েছিল 1939 থেকে 45, তাই না? আচ্ছা, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোনটা ছিল আমরা বুঝতে পারতেছি যে এখানে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 54 সঠিক উত্তর কোনটা হবে? ডি হবে, ডি। 54 ডি হবে, ঠিক আছে? Which one of the following is not a Scandinavian country? নিচের কোনটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? মনে রাখবা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি 5টা। কয়টা? 5টা। 5টা কি কি? ফিডে আসুন। একটু টেকনিকটা মনে রাখবা। এই টেকনিকটা কি বললাম? ফিডে আসুন। ফিডে আসুন মানে কি? ফিনল্যান্ড। আমরা বললাম এখানে ফিনল্যান্ড, ঠিক আছে? ডেনমার্ক, ডেতে ডেনমার্ক। আতে বললাম আমরা তোমার আইসল্যান্ড, বললাম কি? আইসল্যান্ড, ঠিক আছে? তারপর আছে কি? সুইডেন, ঠিক আছে? সুতে সুইডেন, আর নতে নরওয়ে, নরওয়ে। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কয়টা? 5টা। ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে নরওয়ে পাচ্ছি, সুইডেন পাচ্ছি, ডেনমার্ক পাচ্ছি। তাহলে নিচের কোনটা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়? স্পেন। কোনটা নয়? স্পেন। 55 সি, ঠিক আছে? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র 5টা। ফিডে আসুন, টেকনিকটা একটু মনে রাখবা, খুব ইফেক্টিভ, মানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হুইচ ইজ দ্য রাশিয়ান অ্যাসেম্বলি? রাশিয়ার যেই কি বলে এটাকে, আইনসভা বা অ্যাসেম্বলি, সেটার নাম কি? সেটা কি ডুমা নাকি পাচ ইডুসকুন্তা ক্রেমলিন? কোনটা বলো? রাশিয়ার অ্যাসেম্বলির নাম হলো ডুমা, ঠিক আছে? রাশিয়ার অ্যাসেম্বলির নাম কি? ডুমা। ওকে। সতেরো নম্বরটাতে চলে যাই আমরা। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস দ্য লার্জেস্ট ভলিউম অফ গ্যাস ইন বাংলাদেশ? মানে কি? হুইচ অফ দ্য ফলোইং ইউজেস, অর্থাৎ নিচের এই যে 4টা বিষয়ের কথা বলা হয়েছে, যে এই বিষয়গুলোর মধ্যে কোনটার ভিতরে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয়? কোনটার ভিতরে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করা হয়? সেটা কি পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট মানে বিদ্যুৎ খাত, নাকি হাউস হোল্ড গৃহায়ন, নাকি ফার্টিলাইজার ফ্যাক্টরিজ, নাকি ডেশা? কোনটার মধ্যে সবচেয়ে বেশি গ্যাস? আমরা একটু আগে কিন্তু আলোচনা করছিলাম সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কিসে বলতো? প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে, তার মানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি। সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় কোথায়? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে? আফটার দ্য ব্রেক অফ দ্য ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন যে ভেঙে যায়, কত সালে ভেঙে যায়? 1991 সালে। এটা ভাঙে কত সালে? 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর দ্য লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া, আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটা? রাশিয়া। চায়না, কানাডা, ইউএসএ, রাশিয়া। রাশিয়া, ঠিক আছে? আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ রাশিয়া। ওকে। তারপরে দেখি আমরা, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ
জলপ্রপাত কোনটি? ম্যানেল ফলস, অ্যাঞ্জেল ফলস, জগ ফলস, নায়াগ্রা ফলস, কোনটা? 59। অ্যাঞ্জেল ফলস যেটা অবস্থিত কোথায়? ভেনিজুয়েলায়। ভেনিজুয়েলা, ঠিক আছে, ভেনিজুয়েলা অবস্থিত অ্যাঞ্জেল ফলস, পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত, ঠিক আছে। 59। 60 নম্বরটা দেখি আমরা। হোয়াট ইজ মেন্ট বাই রবি ক্রপস? রবি ক্রপস মানে কি? হ্যাঁ, রবি ক্রপস, হ্যাঁ, রবি ফসল। রবি ফসল কোন ফসলকে বলা হয়? সামার ক্রপস, উইন্টার ক্রপস, স্প্রিং না মনস্পন? উইন্টার ক্রপস নাকি সামার ক্রপস নাকি স্প্রিং ক্রপ? বলো বলো তো। রবি ক্রপস কোনটাকে বলা হয় তোমরা বলো। 60 নম্বরটা রবি ক্রপস। তোমাদের এখনো 58 নম্বরের অ্যান্সার আমার কাছে আসছে, মানে খুবই লেটলি আসে। তাহলে রবি ক্রপস কোনটা? ও এখন আসলো 59। 60 নম্বরটা। আচ্ছা দেখো, রবি ক্রপস হলো উইন্টার ক্রপস, শীতকালীন ফসলকে কি বলা হয়? রবি ক্রপস। ওকে, তারপরে দেখি আমরা 61। দ্য ফার্স্ট ফিমেল ডাইরেক্টর জেনারেল অফ বাংলা একাডেমি ওয়াজ নীলিমা ইব্রাহিম, বেগম সুফিয়া কামাল, লিলি ইসলাম নাকি সানজিদা? দ্য ফার্স্ট ফিমেল ডাইরেক্টর, প্রথম কি বলছে? যে ফার্স্ট ফিমেল ডাইরেক্টর জেনারেল অফ দ্য বাংলা একাডেমি, বাংলা একাডেমির প্রথম মহিলা ডিজি বা ডাইরেক্ট জেনারেল মহাপরিচালক কে? নীলিমা ইব্রাহিম, বেগম সুফিয়া কামাল, লিলি ইসলাম, সানজিদা খাতুন। 61 নম্বর কোনটা হবে বলো? নীলিমা ইব্রাহিম, ঠিক আছে। 61 নীলিমা ইব্রাহিম। 62 নম্বরটা দেখি আমরা। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ স্কাল্পচার চোয়াল এট কক্সবাজার? হু ইজ দ্য আর্কিটেক্ট অফ স্কাল্পচার, এই যে স্কাল্পচার ভাস্কর্য চোয়াল, চোয়াল নামের একটা ভাস্কর্য কোথায়? কক্সবাজারে। এটার আর্কিটেক্ট স্থপতি কে? অখিল পাল, মাইনুল হোসেন, নিতন কুণ্ড নাকি রাগিব উদ্দিন আহমেদ? চোয়াল এট কক্সবাজার, এটার স্থপতি কে বলো? চোয়াল এট কক্সবাজার, অখিল পাল, মাইনুল হোসেন, নিতন কুণ্ড, রাগিব উদ্দিন আহমেদ। চোয়াল এট কক্সবাজার, এটার স্থপতি কে বলো? বাষট্টি নম্বর কোনটা হবে? চোয়াল, কক্সবাজারের যে চোয়াল স্কাল্পচার রয়েছে। তোমাদের এখনো 61-র অ্যান্সার চলতেছে। অখিল পাল, মইনুল হোসেন, নিতন কুণ্ড নাকি রাগিব উদ্দিন আহমেদ? 62 কোনটা হবে বলো? 62 সঠিক উত্তর কোনটা হবে? চোয়াল স্কাল্পচার কে বলো? আচ্ছা, নিতন কুণ্ড, ঠিক আছে। স্কাল্পচার চোয়াল কক্সবাজার অবস্থিত, এটার স্থপতি কে? নিতন কুণ্ড। 63 নম্বরটা দেখি আমরা। ফার্স্ট ইললিটারেসি ফ্রি, নিরক্ষর মুক্ত, প্রথম নিরক্ষর মুক্ত ডিস্ট্রিক্ট, জেলা, ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশে প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটি? ঢাকা, রাজশাহী, মাগুরা, গাজীপুর? বাংলাদেশে প্রথম নিরক্ষর মুক্ত জেলা হলো কোনটা বলো? ঢাকা, রাজশাহী, মাগুরা নাকি গাজীপুর? 63 কোনটা হবে? মাগুরা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। ওয়ার ইজ দ্য উত্তরা গণভবন সিচুয়েটেড? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর? উত্তরা গণভবন, উত্তরা গণভবন কোথায় অবস্থিত বলো? উত্তরা গণভবন অবস্থিত কোথায়? নাটোরে, ঠিক আছে। উত্তরা গণভবন অবস্থিত নাটোরে। 65 নম্বরটা দেখি আমরা। যে লালবাগ ফোর্ট্রেস, লালবাগ দুর্গ, লালবাগ কেল্লা ওয়াজ বিল্ট বাই, কে তৈরি করেছিলেন? টিপু সুলতান, ইসলাম খান, শায়েস্তা খান নাকি শাহ সুজা? লালবাগ
ফোর্ট্রেস তৈরি করেছিলেন শায়েস্তা খান। ঠিক আছে, 65 সি হবে। ওকে, 66 নাম্বারটা দেখি আমরা। হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ বাগেরহাট? বাগেরহাটের পূর্ব নাম কি? ফতেহাবাদ, নাসিরাবাদ, জাহানাবাদ, খলিফাতাবাদ। বাগেরহাটের পূর্ব নাম কি? দেখি তোমরা কমেন্ট করো। এটা 66 নাম্বারটা কমেন্ট করো। বাগেরহাটের দেখি কত নাম্বার অ্যান্সার আসছে তোমাদের এখানে। এখনো মাত্র 64। আমি করাচ্ছি 66, কিন্তু রেসপন্স এখানে 64। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য ওল্ড নেম অফ বাগেরহাট? বাগেরহাটের পুরাতন নাম কি? ফতেহাবাদ, নাসিরাবাদ, জাহানাবাদ, খলিফাতাবাদ। ছেষট্টি নাম্বারটা বলো। বাগেরহাটের পুরাতন নাম। আভিসেন্ডিকা ডি, মিসকাতুন মার্জিয়া এ। আভিসেন্ডিকারটা হয়েছে খলিফাতাবাদ। ঠিক আছে, বাগেরহাটের পূর্ব নাম কি? খলিফাতাবাদ। 67 নাম্বার দেখো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ মেইন বিল্ডিং অফ বাংলা একাডেমি? হোয়াট ওয়াজ দ্য মেইন বিল্ডিং নেম? বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? আহসান মঞ্জিল, চমেলি হাউস, বর্ধমান হাউস, বাংলা ভবন। বাংলা একাডেমির মূল ভবনের নাম হলো বর্ধমান হাউস। ঠিক আছে, 67 কোনটা? সি। 68 নাম্বারটা দেখি আমরা। দ্য কারেন্সি অফ জাপান। আমরা একটু আগে আলোচনা করেছি যে জাপানের মুদ্রা হলো ইয়েন, তাই না? আর চীনের মুদ্রা, একটু তোমরা কমেন্ট করে বলো যে চীনের মুদ্রার নাম কি? জাপান যদি ইয়েন হয় তাহলে চীনের মুদ্রার নাম কি? আমরা একটু আগে আলোচনা করেছি, একটু কমেন্ট করে জানো। 68 নাম্বারটা, যে জাপানের মুদ্রা তো আমরা দেখলাম যে ইয়েন, তাহলে চীনের মুদ্রার নাম কি? চীনের আমরা একটু আগে এটা আলোচনা করেছি। বলো চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম কি? 68 নাম্বারটা। চীনের মুদ্রার নাম কি? চীন বলতে পারবা কেউ? একটু আগে আমরা আলোচনা করেছিলাম। চীনেরটা বলো। চীন 68 বি। হ্যাঁ, ইয়েন বুঝলাম। রহিমা নেহার ইউয়ান। ভেরি গুড, ভেরি গুড। কাইফ হোসেন ইউয়ান, ইউয়ান হবে। হ্যাঁ, ইউয়ান। তাহলে চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। ওকে, ভেরি গুড। 69 নম্বরটা দেখি আমরা। দ্য হেডকোয়ার্টার অফ দ্য ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, জেনেভা, লন্ডন, নিউ দিল্লি। বলো ILOর হেডকোয়ার্টার কোথায়? দ্য হেডকোয়ার্টার অফ ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO হেডকোয়ার্টার হলো জেনেভা। ঠিক আছে, জেনেভা সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, আজকের জন্য শেষ প্রশ্ন যেটা। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারপোল? প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক, নাকি নন অফ দিস? নন অফ দিস। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক, নাকি কোনোটাই নয়? বলো ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? বলতে পারবো তোমরা? এখনো তোমাদের 69টার অ্যান্সার মাত্র আসছে আমার সামনে। তাহলে বলো ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোল প্যারিস, জেনেভা, নিউ ইয়র্ক, নাকি নন অফ দিস? কোনটা হবে সঠিক উত্তর? 69-70-এর অ্যান্সার এখনো আসলো না তোমাদের কারো? নেট স্লো হচ্ছে। এখন আসছে। মিস কাতুন মার্জি 70-এর ডি। ভেরি গুড। যারা ডি করেছে সঠিক উত্তর হচ্ছে নন অফ দিস। এটা মূলত ইন্টারপোলের সদর দপ্তরটা হলো ফ্রান্সের লিওন শহরে। কোথায়? লিওন। এটা কোথায়? ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্স।
ফ্রান্সের লিওন শহরে। হেডকোয়ার্টারটা কোথায়? ফ্রান্সের লিওন। আচ্ছা দেখো, ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, এটার কাজটা কি? আন্তর্জাতিক যেই কি বলে এটাকে, মানবাধিকার লঙ্ঘন, সেই তোমার মানব পাচার, হ্যাঁ ঠিক আছে, এই বিষয়গুলো দেখে রেড নোটিশ জারি করে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, আন্তর্জাতিক পুলিশ সংস্থা, আন্তর্জাতিক অপরাধ এটা কি করে? দেখাশোনা করে, ঠিক আছে। ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওনে, ঠিক আছে। ওকে, আজকে এতটুকুই ছিল, আজকের আলোচনা এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন নিতে থাকো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।